নিউ পে স্কেল 1:5 রেশিও। বাংলাদেশের সরকারি কর্মচারী বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার অপেক্ষায় রয়েছে। তারা যে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্য থেকে মুক্তি পেতে চায়। নতুন স্বাধীন বাংলায় তারা সেই ব্রিটিশদের যে তৈরি করা পে স্কেল সেটি দেখতে চায় না। নতুনভাবে চিন্তা চেতনায়, নতুনভাবে তৈরি, নতুন সরকারের ঠিক নিউ থিঙ্কিংয়ের মাধ্যমে একটি নতুন পে স্কেল চায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য ও ব্যবধান খুব বেশি। যেখানে আন্তর্জাতিক মান 1:5, কিন্তু সেখানে বাংলাদেশের কর্মচারী ও কর্মকর্তাদের বেতন রেশিও 1:10, অর্থাৎ ৮,২৫০ টাকা, অর্থাৎ ৮,০০০-এর জায়গায় কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন রাখা হয়েছে ৮০,০০০ টাকা। এটি কোনো দেশেই এরকম বেতন বৈষম্য নেই। পার্শ্ববর্তী দেশগুলো মধ্যে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, এই সমস্ত দেশেও এর এত বেশি বেতন বৈষম্য নেই। তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারে মূল্যস্ফীতির সাথে খাপ খাইয়ে চলতে পারছে না। তো এই জন্য আসলে তারা দুর্বিষহ জীবনযাপন করছে, তারা লোনের শিকার হচ্ছে, তারা ব্যক্তিগতভাবে সামাজিক যে আর্থিক নিরাপত্তা সেটি থেকে বঞ্চিত হচ্ছে। 20টি গ্রেড থাকবে না 10টি গ্রেড থাকবে, গ্রেড সংখ্যা কমিয়ে 10টা করতে হবে। 11 থেকে 20 গ্রেডের প্রতিটি গ্রেডের গ্যাপ রাখা হয়েছে মাত্র 2%। অন্যদিকে 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের বেতন গ্রেডের যে গ্যাপ সেটি রাখা হয়েছে 20%। এক চোখে তেল অন্য চোখে নুন যে প্রবাদ বাক্যটি আছে, সেটি কিন্তু এখানে প্রযোজ্য হয়ে গিয়েছে। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে পৌঁছে গেছে, সে 2015 সালের পে স্কেল অনুযায়ী তাদের কিন্তু আর বেতন বৃদ্ধি হচ্ছে না, সেটি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে সরকারি কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। অন্যথায় যে উচ্চ পর্যায়ের আমলারা শুধু এদেরই যদি রাখা হয়, তাহলে কিন্তু সে আগের মতো সে ব্রিটিশ পে স্কেলের মতোই পে স্কেল থেকে যাবে। যতক্ষণ না এই যে নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ কিন্তু এই মহার্ঘ ভাতা চলতে থাকবে। কারণ হচ্ছে এখন বাজারে গেলে দেখা যাচ্ছে মূল্যস্ফীতির দৌড়ে কর্মচারীদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সারা দেশে একই নিয়োগ ও পদোন্নতি বিধি থাকা কতটা জরুরি? হ্যাঁ, সারা দেশে একই নিয়োগ বিধি থাকতে হবে। সচিবালয়ের 1985 সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং লিপিকার সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এই পদগুলোকে। এক ও অভিন্ন নিয়োগ বিধি সারা দেশে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা নিয়োগ বিধি, আলাদা আলাদা পদোন্নতি বিধি থাকার ফলে এই বৈষম্য, অর্থাৎ পদোন্নতি পদবীর যে বৈষম্যটা পদোন্নতির ক্ষেত্রে, সেটি কিন্তু অনেক প্রকট হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের জন্য যদিও সুপার নিউমেরিক পদ সৃষ্টি করে সেখানে পদোন্নতি দেওয়া হচ্ছে, কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে সেটি কিন্তু হচ্ছে না। পদবী ভেদে নিয়োগ বিধি পরিবর্তন থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ নিয়োগ ও পদোন্নতি কাঠামো একই থাকতে হবে। প্রতিটি দপ্তর বা বিভাগে আলাদা নিয়োগ বিধি থাকার কারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে। সারা দেশে একই নিয়োগ বিধি কার্যকর থাকলে বৈষম্য দূর হবে এবং কর্মচারীগণ সন্তুষ্ট চিত্তে কাজকর্ম করতে উৎসাহ পাবেন। 1 টাকার পরিবর্তে যে আনুতোষিক, সেটি কত টাকা থাকা জরুরি? এখন 230 টাকা রয়েছে। আসলে কর্মচারীদের দাবি কতটুকু? 2015 সালে পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিক হার 90% স্থলে 100% নির্ধারণ করতে হবে ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ করতে হবে। 2015 সালের 20 লক্ষ টাকা কোনোভাবেই 2025 সালের 20 লক্ষ টাকা একই হতে পারে না। একজন কর্মচারী যিনি 2015 সালে পেনশনে গিয়েছে, এককালীন দেখা যাচ্ছে সে এই যে 1 টাকার পরিবর্তে 230 টাকা হিসাব
হিসাব করে সে 20 লক্ষ টাকার মতো পেয়েছে। এখন 2024-25 অর্থ বছরেও যারা যাচ্ছে তারা কিন্তু সেই একই হারে ওই 1 টাকার পরিবর্তে 230 টাকা হারে সে 20 লক্ষ টাকায় পাচ্ছে। 10 বছর পরে আমরা জানি টাকার ভ্যালু যেমন দ্বিগুণ হয়, টাকার মূল্য ঠিক একইভাবে অর্ধেকও হয়ে যায়। অর্থাৎ 2015 সালে কেউ 20 লক্ষ টাকা পেয়েছে, এখনো সে 20 লক্ষ টাকায় পাচ্ছে। আসলে মূলত সে অর্ধেক টাকা পাচ্ছে, কারণ হচ্ছে ওই সময় যে ফ্ল্যাট বা স্বর্ণ বা জমির মূল্য যা ছিল এখন কিন্তু সেটি দ্বিগুণ হয়ে গেছে। তাই তারা আসলে বৈষম্যের শিকার হচ্ছে। এটি কোনোভাবেই কোনো সমতার সুবিচার হতে পারে না। তাই 1 টাকার পরিবর্তে 230 টাকা নয়, বরং ন্যূনতম 500 টাকা রাখা উচিত আনুতোষিক প্রদানের ক্ষেত্রে। মূল বেতন আমরা জানি মূল বেতনের বিপরীতে মূলত আনুতোষিক নির্ধারণ করা হয়। আবার এই যে 3টি টাইম স্কেল, এটিকে বাদ দিয়ে করা হয়েছে 2টি উচ্চতর গ্রেড। এখানেও দেখা যাচ্ছে যে সময় গ্যাপ রাখা হয়েছে। কেউ একটি পদোন্নতি পেলে পরবর্তী দেশে আর উচ্চতর গ্রেড পেতে তাকে আবার 10 বছর থেকে গণনা করতে হচ্ছে। একবার উন্নীত স্কেলে গেলে সেখানে আবারও তাকে 10 বছর গণনা করতে হচ্ছে এই উচ্চতর গ্রেড পাওয়ার জন্য। প্রজাতন্ত্রের কোনো সুযোগ সুবিধা কোনোভাবেই কমানো যায় না, বরং দেখা যাচ্ছে বৃদ্ধি করতে হয়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে এই যে 2015 সালে যে পে স্কেল ছিল, জুনিয়র থেকে সিনিয়র কিন্তু কম বেতন পাচ্ছে। এটি হচ্ছে পে স্কেল জটিলতার কারণে হয়েছে। তো আন্তর্জাতিক নিয়ম মেনে আসলে কর্মকর্তা কর্মচারীদের বেতন রেশিও 1:5 রাখাই বেটার হবে। তো এটি কিন্তু আসলে ভালো করে বিবেচনা রাখা দরকার। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং এই যে দাবি আদায়ের ফোরাম, এরা যে 7টি দাবি দিয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে তাদের 7টি দাবিনামা পড়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে এই যে দাবিনামাগুলো আমি আপনাকে পড়েও শোনাচ্ছি। 1 নম্বর দাবি হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল করতে হবে, পে কমিশন গঠন করতে হবে। এবং দেখা যাচ্ছে যে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে, উন্নীত যে শেষ ধাপে যাওয়ার পরে আর বেতন বৃদ্ধি পাচ্ছে না সে বিষয়ে বলা হয়েছে। 2 নম্বরে সচিবালয়ের ন্যায় পদ পদবীর কথা বলা হয়েছে। 3 নম্বরে দেখা গেছে এই টাইম স্কেলের ব্যাপারটা আর গ্র্যাচুইটির 1 টাকার পরিবর্তে যে ব্যাপারটা সেটি বলা হয়েছে। 4 নম্বরে প্রধান শিক্ষকদের যে এই যে 10ম গ্রেড উন্নীতকরণ ব্যাপারে এবং দেখা যাচ্ছে যে এই যে আউটসোর্সিং নিয়োগ সেগুলো বাতিলের কথা বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে এই যে ব্লক পোস্ট যেগুলো আছে সেগুলো ছুটিয়ে দেখা যাচ্ছে যে 5 বছর পর যেন পদোন্নতি পায় বা উচ্চতর গ্রেড পায় সেটির ব্যবস্থা করা হবে, সে বিষয়ে বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে এই যে লাগামহীন বা বাজার মূল্য, এই বাজার মূল্যের সাথে এই যে কর্মকর্তাদের যে রেশন নেই, কিছু সামরিক দপ্তর ছাড়া বাকিগুলোতে রেশন নেই। আসলে সকল কর্মচারীদের জন্য, কর্মকর্তা নয় কর্মচারীদের জন্য রেশনের ব্যবস্থা করা উচিত, এই বিষয়ে বলা হয়েছে। এবং এই যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স 30 বছর থেকে বাড়িয়ে 35 বছর করার কথা বলা হয়েছে। অন্যদিকে এই যে অবসরের বয়স সেখানেও যেন সেটি 62 করা হয়। দাবিনামার সাথে রয়েছে এই যে প্রকল্প থেকে যারা কাজ করে তাদের রাজস্ব খাতে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রকল্পে যোগদানের সময় থেকে এটি করা উচিত। কারণ 2008 সালের পূর্বে প্রকল্পে যে প্রথম যোগদান ছিল সেই সময় থেকে মূলত স্থায়ীকরণ করা হতো বা নিয়মিতকরণ করা হতো। এই যে 10 থেকে 20 গ্রেডের যে কর্মচারী রেশন ব্যবস্থার কথা আবার একটু তুলে ধরছি। দেখা যাচ্ছে বাজার মূল্য কিছুদিন পর সেটি ফ্লাকচুয়েশন করে, ইনক্রিমেন্ট যেভাবে দেওয়া হয় আসলে মূল্যস্ফীতি তার হচ্ছে অনেক বেশি থাকে। যেমন বর্তমানে ইনক্রিমেন্ট যদি 5% দেওয়া হয়, মূল্যস্ফীতি রয়েছে 10%। তো তার মানে দেখা যাচ্ছে প্রতি বছরই 5% করে ঘাটতিতে পড়ে যাচ্ছে এই কর্মচারীগণ। কর্মকর্তাদের বেতন অনেক উচ্চ পর্যায়ে থাকলেও এবং দেখা যাচ্ছে তারা সিনিয়র যে স্কেল সেটি পাওয়ার ক্ষেত্রে কেউ 9ম গ্রেড থেকে 6ষ্ঠ গ্রেডে চলে যাচ্ছে। তো ওই গ্রেডগুলোতে বেতন পর্যাপ্ত থাকলেও নিম্ন গ্রেডে কিন্তু আসলে পদোন্নতি বলেন বা এই যে বলেন আপনার ওই উচ্চতর গ্রেড বলেন, এগুলো পেয়ে আসলে কোনো বেতন বৃদ্ধি হয় না। তাদের যে মূল বেতন থাকে সেখানে এই মূল বেতন একই থেকে যায়, তারা শুধু পদোন্নতি বা উচ্চতর গ্রেড পায়। ফলে দেখা যাচ্ছে বাজারে তারা কিন্তু কোনোভাবেই টিকতে পারে না। বাজারে টেকার জন্য এই যে আর্মি, পুলিশ এবং আপনার ওই ফায়ার সার্ভিসে যেরকম রেশন দেওয়া হয়, প্রতিটি কর্মচারীকে ন্যূনতম একটি রেশনের ব্যবস্থা করা উচিত। তাহলে কিন্তু তারা বাজারে টিকে থাকতে পারবে এবং এই যে মূল্যস্ফীতি এবং বেতন বৃদ্ধির রেশিও কম বেশি সেটির মধ্যে একটা সমতা আসবে।
তো এটি আসলে দীর্ঘদিনের দাবি। অনেক পূর্বে সরকার গঠিত হওয়ার সময় এবং ব্রিটিশ আমলেও কিন্তু কর্মচারীদের জন্য এই যে রেশন ব্যবস্থা ছিল, সেটি দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বাতিল করা হয়েছে। সমান সুযোগ সুবিধা দেওয়া হবে বা দেওয়া হয়েছে, এই সমস্ত নীতিবাক্য ঝেড়ে শেষ পর্যন্ত রেশন বাতিল করা হলেও পরবর্তীতে আর সেটি পুনর্বহাল করা হয় নাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মন্তব্য করতে পারেন এবং লাইক বাটন চাপতে পারেন। ধন্যবাদ।